যেই থ্রম্বাইগুলো পরবর্তীতে এম্বোলাস ফর্মেশন করে আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তো এটা কেন ওইখানে হয়, আমার লেফট অ্যাট্রিয়ামের দিকে কেন হয়? তো এই থ্রম্বাস যেটা ফর্মেশন হচ্ছে এটা মূলত লো প্রেশার এরিয়াতে তৈরি হয়। আমি বললাম যে আমাদের লেফট ভেন্ট্রিকলে যেহেতু প্রেশার বেশি থাকে অলওয়েজ, কারণ তাকে পাম্প করে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে পাঠাইতে হয়, এজন্য আমার লেফট অ্যাট্রিয়ামে তুলনামূলক প্রেশার কম থাকবে। এই জন্য এই প্রেশারটা ব্যাকফ্লো হয়, অর্থাৎ মাইট্রাল রিগার্জিটেশন যে পেশেন্টের থাকবে তার ক্ষেত্রে এই ব্যাকফ্লো হইলে যখন কিছু ব্লাড স্ট্যাসিস হয়ে আমার এইখানে থ্রম্বাস ফর্মেশন করবে। এই থ্রম্বাসগুলো পরবর্তীতে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেলে সেটাকে আমরা বলি সেপটিক এম্বোলাই। আমরা জানি যে থ্রম্বাস যখন অ্যাটাচ থাকে তখন সেটাকে বলি থ্রম্বাস, যখন সেখান থেকে ডিটাচ হয়ে সার্কুলেশনে চলে যায় তখন সেটাকে বলি এম্বোলাস। হার্টের যে করোনারি সার্কুলেশন, সেই করোনারি সার্কুলেশন অনুযায়ী আমরা জানি যে হার্টের দুইটা করোনারি আর্টারি বের হয়, একটা হলো রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। এবং লেফট করোনারি আর্টারি ডিভাইড হয়ে আবার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা হলো অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর একটা হলো সার্কামফ্লেক্স আর্টারি যেটা পিছনের দিকে যায়। ঠিক আছে, তো রাইট করোনারি আর্টারি আমাদের কমনলি সাপ্লাই দেয় আমাদের ইনফিরিয়র সারফেস, হার্টের ইনফিরিয়র সারফেস দিকে কমনলি সাপ্লাই দেয়। এবং লেফট করোনারি আর্টারি যেটা অ্যান্টেরিয়র ডিসেন্ডিং সেটা হার্টের অ্যান্টেরিয়র পার্ট, এবং সার্কামফ্লেক্স যেটা সেটা মূলত ল্যাটারাল এবং পোস্টেরিয়র পার্টগুলোকে সাপ্লাই দেয়। যে পোস্ট এমআই পেরিকার্ডাইটিস দুইটা ফর্মে আসতে পারে, একটা হলো 1 থেকে 3 দিনের মাথায় আসতে পারে যেটাকে আমি বলেছি পোস্ট এমআই পেরিকার্ডাইটিস, আর যেটা আসতে পারে 2 থেকে 8 সপ্তাহ পরে সেটাকে আমি বলবো পোস্ট এমআই ড্রেজলার সিনড্রোম, যেটা একটা অটোইমিউনো পেরিকার্ডাইটিস। অর্থাৎ তার অ্যান্টিবডি ফর্মেশন হইতে যতটুকু সময় লাগে তত মানে সেই সময়টা পরে যদি আপনার পেরিকার্ডাইটিস ডেভেলপ করে তাহলে সেটাকে বলবো আমি ড্রেজলার সিনড্রোম। যখন আপনার হার্টটা ঠিকভাবে এক্সপান্ড করতে পারবে না, দ্যাট মিনস ঠিকভাবে ডায়াস্টল হইতে পারবে না, তখন আপনার সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডগুলো ঠিকভাবে আসতে পারবে না, কারণ হার্টের ক্যাপাসিটি তখন কমে যাবে। তো আপনার সিস্টেমিক সার্কুলেশন থেকে যদি ব্লাড ঠিকভাবে হার্টে না আসতে পারে, তখন আপনার সিস্টেমিক সার্কুলেশনের ব্লাডটা বেশি থাকবে, তখন আপনার কি হবে, ভেনাস কনজেশন ডেভেলপ করবে। দেখেন আমাদের ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের হলমার্ক সিমটম কোনটা, সেটা হলো সিস্টেমিক ভেনাস কনজেশন। যে লিপিড কোর, এটাকে আমরা বলি ইনার লিপিড কোর, এই ইনার লিপিড কোরের মধ্যে থাকে কিছু ফ্যাট সেল, কিছু ম্যাক্রোফেজ, কিছু প্রোটিন সাবস্টেন্স, অনেক কিছু থাকে আর কি। এবং বাইরের দিকে আরও একটা কোট থাকে যেটাকে বলি আমরা ফাইব্রাস ক্যাপ। তো এই ফাইব্রাস ক্যাপ এবং এই ভিতরের এই লিপিড সাবস্টেন্সটাকে, জেলের মতো এই সাবস্টেন্সটাকে একসাথে আমরা বলি প্ল্যাক। যদি কোনো কারণে এই প্ল্যাকটা রাপচার হয়ে যায়, রাপচার হওয়ার যথেষ্ট কারণ আছে, যেমন হাইপারটেনশন। এই ভেসেলের মধ্যে যখন ব্লাডের প্রেশার বেশি থাকবে, ব্লাড যখন অনেক দ্রুত চলাচল করবে, তখন আমার এখানে ফট করে একটা রাপচার হয়ে যেতে পারে। যদি রাপচার হয়ে যায় তখন এইখান থেকে এই জেলের মতো পদার্থগুলো আস্তে আস্তে করে বাইরে বের হওয়া শুরু করে, এবং আমার যে সার্কুলেশনের যে প্লেটলেটগুলো এই সার্কুলেশন দিয়ে যাওয়া আসা করতেছে, এই প্লেটলেটগুলো তখন আমার এইখানে এসে ডিপোজিশন হয় এই জেলের মতো পদার্থটাতে, হয়ে তৈরি করে একটা হলো থ্রম্বাস। এই থ্রম্বাসটা যখন আমার সার্কুলেশনের মাধ্যমে আরও একটা জায়গায় চলে যায়, তখন সেটাকে বলি আমরা এম্বোলাস। ওকে ফাইন। তো আমরা এই যে এখানে রাপচার হইলো এবং এখানে প্লেটলেট এসে জমা হলো, হওয়ার ফলে এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখন আমার এই ভেসেলের 70% জায়গা যখন এই আমার এই লুমেন, আমার ভেসেলের লুমেনের 70% যখন ব্লক হয়ে যায়, তখন আমার পেশেন্টের যে সিমটমগুলো ডেভেলপ করে, তখন সেটাকে বলি আমরা এনজাইনা। তাহলে এখানে 70% ব্লক মানে কি, এখানে এখনও কিছু 30% জায়গা আছে যেখান দিয়ে আমার ব্লাড চলাচল করতে পারতেছে। এখানে 3টা জিনিস আপনি আলাদা করতে পারবেন শুধু ইসিজি দিয়ে। ইনিশিয়ালি ইসিজি দিয়ে আপনি এসটি আলাদা করে ফেললে নন এসটি এবং আনস্টেবল ইঞ্জিনিয়ার ট্রিটমেন্ট কাছাকাছি, যেহেতু আপনি ট্রপাইটা আসতে 3 থেকে 6 ঘন্টা পরে আসবে, সো আপনি আনস্টেবল ইঞ্জিনিয়ারকেও আলটিমেটলি নন এসটি হিসেবেই ট্রিটমেন্ট করবেন, রাইট? এটা আমি আগেও বলেছি। এরপরে যখন আপনার কাছে ট্রপাই রেজাল্টটা আসবে, তখন আপনি তাকে আনস্টেবল ইঞ্জিনিয়ার ট্রিটমেন্ট দিবেন আর কি, খুব বেশি পার্থক্য নেই। তখন পেশেন্টের কিন্তু টি ওয়েভ চেঞ্জ থাকে, অর্থাৎ হাইপার অ্যাকিউট টি হয়, অর্থাৎ টি ওয়েভটা মানে লার্জ টি ওয়েভ হয়। তো সেক্ষেত্রে আপনি এটা কি এমআইয়ের জন্য টিটা বেশি বড় পাচ্ছেন নাকি হাইপার ক্যালিমিয়ার জন্য টিটা বড় পাচ্ছেন, এটা আলাদা করার জন্য আপনাকে রিপিট ইসিজি বারবার করতে হয়। যদি দেখেন
এটাকে বলে ডাইনামিক ইসিজি চেঞ্জ আর কি, যে রিপিট ইসিজি করতে করতে আপনি দেখেন যে টি ওয়েভটা একটা সময় নাই হয়ে গেছে, তার মানে সেটা এমআই এর জন্য। আর যদি দেখেন যে রিপিট ইসিজি করার পরেও টিটা পারসিস্ট করতেছে, হাইপার অ্যাকিউট টি, সেটা হাইপার ক্যালিমিয়ার জন্য। তো এই যে ডাইনামিক চেঞ্জটা দেখার জন্য আমরা এই হাইপার অ্যাকিউটির ব্যাপারটা মাথায় রাখতে হয় হাইপার ক্যালিমিয়ার সাথে পার্থক্য করার জন্য। তো আপনাদের এখানে আপাতত আর্লিয়েস্ট চেঞ্জ হিসেবে এসটি এলিভেশনটাই মাথায় রাখেন, এবং এসটি এলিভেশনটা আমরা দেখলাম যে এই যে আর্লিয়েস্ট চেঞ্জ হিসেবে এসটি এলিভেশন হইলো। এরপরে দেখেন পি কিউ ডেভেলপ অলরেডি শুরু করছে, এসটি এখনও আসছে, এবং টি এখনো ইনভার্সন হয় নাই, হওয়ার কাছাকাছি শুরু করছে আর কি। সিতে আমরা দেখতে পাচ্ছি কার্ডিয়াক আউটপুট কমে গেলে আমার ডিফারেন্ট টিস্যুতে, মাসেলে ব্লাড সাপ্লাই তখন নর্মালি যেটা পেতো সেটা হচ্ছে কমে যাবে। যদি আমার মাসেলে ব্লাড সাপ্লাই কমে যায় তখন পেশেন্ট কি কমপ্লেন করবে? তখন পেশেন্ট কমপ্লেন করবে ফ্যাটিগ। যদি আমার লাংসের টিস্যুতে ব্লাড কমে যায়, মানে ব্লাড সাপ্লাই কমে যায়, অক্সিজেনেশন কমে যায়, তখন পেশেন্টের কি হবে? হাইপোক্সিয়া। অ্যান্ড হাইপোক্সিয়া লিডস টু কি? রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন। পেশেন্টের তখন রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হলে কি হবে? পেশেন্ট খুব দ্রুত শ্বাস নিবে, মানে তখন তার শরীরে অক্সিজেন প্রবেশ করানোর জন্য কম্পেনসেটরি মেকানিজম হিসেবে তখন সে দ্রুত শ্বাস নিবে। কার্ডিয়াক আউটপুট যখন কমে, আমাদের ডিফারেন্ট টিস্যুতে ব্লাড কমে যাবে, অক্সিজেন কমে যাবে, তখন আমার হার্টটা কম্পেনসেট করবে, এই কার্ডিয়াক আউটপুট বাড়ানোর জন্য কি করবে? দ্রুত পাম্প করবে। তখন পেশেন্টের আমি ক্লিনিক্যাল কোন সাইডটা পাবো? তখন পাবো ট্যাকিকার্ডিয়া। তো এরকম একটা স্টেপ খুবই কমন হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে, যে ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট একটা এক্সারসাইজ করার পরে হঠাৎ করে মারা গেছে, অথবা তার ফ্যামিলি হিস্ট্রি এরকম আছে, তার বাবা এরকম মারা গিয়েছিল, অথবা ভিগোরাস কোনো অ্যাক্টিভিটির পরে পেশেন্টটা মারা গেছে। একটা হলো ভেন্ট্রিকুলার ফিলিংও কমে যাচ্ছে, আবার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে ব্লাড বাইরে আউটা হয়ে যাওয়ার টেন্ডেন্সিও কমে যাচ্ছে। তখন কি হয়? আমার এই মাইটাল ভালভ, রাস্তা তো দুইটাই আছে এখানে, একটা ঢোকার রাস্তা, একটা বের হওয়ার রাস্তা, কিন্তু অবস্ট্রাকশন হওয়ার কারণে যখন ঠিকভাবে বের হতে পারে না যেদিকে বের হওয়ার কথা, তখন যেই রাস্তা দিয়ে আসছিল অর্থাৎ মাইটাল ভালভের এই দিক দিয়ে তখন ব্লাডের ব্যাকফ্লো হওয়া শুরু করে। ঠিক আছে, ব্লাডের ব্যাকফ্লো হওয়া শুরু করে, যেটাকে আমরা বলছি মাইটাল রিগার্জিটেশন। জাপানিজ রা একটা অক্টোপাস ধরার জন্য একটা জাপানিজ অক্টোপাস ট্র্যাপ ব্যবহার করে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এরকম একটা অক্টোপাস ট্র্যাপ ব্যবহার করে, যেটাকে ওরা ওদের আঞ্চলিক ভাষায় বলে টাকুসুবো। তো এইখান থেকেই আমাদের এই টাকুসুবো কার্ডিওমায়োপ্যাথি নামকরণটা হয়েছে।